সকালে কেউ আইছিল দেখছেন এখনো পর্যন্ত আহেই নাই। কি হয়েছে কি আমি তো কইলামই যে সে দুপুরে আসবে না, এলাম না, সে আসবে বিকালে। আইসা সে আসবে রাত্রে। বাজার বাজার ঘোরা মহিলা কখনো দিনের বেলা আসে? ঈদের পরে মহিলা তো এসেছে নোংরামি করতে করতে। ওই যে বললাম যে পলিটিক্স করার জন্য, নোংরামি করার জন্য 12 মাস যে বাবার বাড়িতে গিয়ে এক রাত থাকার মুরুদ হয় না, সেই মহিলা চলে গেছে বাবার বাড়িতে। তারপরে বাবার বাড়ি থেকে এসেছে ঢলঢলা খালি হাতে, বরঞ্চ আমাদের ফ্রিজ ফাঁকা করে গেছে। যাওয়ার সময় কয়েক গাঁটটি নিয়ে গেছে। এসে উনি উদ্ধার করেছে দুপুরবেলা সেই বিখ্যাত ডিমের অ্যাবোরেশন রান্না করেছে। আমি যেটা সবচাইতে বেশি অপছন্দ করি, ডিমের অ্যাবোরেশন করে ঘুঁটা দেয় গরম পানির মধ্যে, কাঁচা ডিম ছেড়ে দিয়ে কি যেন একটা করে, ডিমের অ্যাবোরেশন না কি রেসিপি, এটা করেছে যথারীতি। আর তাদের জন্য তো আলাদা জাল দেওয়া মাংসের শুটকি, নেহারি, পায়া এমন কত কিছু আছে। তা আমাকে আর আমার বাপকে আমি গিয়ে দেখি আমার বাপ মুখ বাঁকা করে বসে আছে, অন্ধকার করে শুধু বেগুন নিয়ে বসে আছে। বেগুন ছাড়া সামনে আর কিচ্ছু নাই, কোনো তরকারি নাই, বাসি একটু পচা টচা ডাল আছে সঙ্গে। তারপরে জিজ্ঞেস করলাম যে খাবার দাবারের কি কন্ডিশন, কি আছে না আছে। সে বলে আমার কিচ্ছু দরকার নাই, আমার কিছু লাগবে না। মানে সে মুখ ভার করেছে। মুখ ভার করে যে এদের সঙ্গে কাজ হয় না, এরা যে বস্তির বাজারের নোংরা কীট পতঙ্গ, এরা যে আরও সুযোগ পায়, এরা যে আরও খুশি হয়, এদের সঙ্গে রাগ ইগো এইসব দেখাইলে না আসলে কাজ হয় না। কারণ এরা এত নোংরা বাজে, মানে কি বলবো, একটা স্লাম এরিয়া থেকে আসছে তো, মানে দাঁত ঝাঁকা লাথি গুতা এগুলো খেয়ে খেয়ে বড় হয়েছে তো, মানুষের কাছে আশ্রিত থাকছে তো দিনের পর দিন। এদের তো মান সম্মান নিজেদের নাই। এরা যেমন লাথি গুতা খেয়ে মানুষের কাছে বড় হয়েছে, ছোটোবেলায় বস্তিতে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঝুটা ঝি বুয়ার মতো আশ্রিত থেকেছে। বাবার বাড়ি, চাচার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, কার বাড়িতে 1 মাস, কারো বাড়িতে 2 মাস, অমুকের বাচ্চা পালো, তমুকের বাচ্চার ন্যাপকিন পাল্টাও, এইগুলা কাজই তো করছে সারা জীবন। তো লাথিগুতা তো এদের মানে রক্তে আছে। আমরা তো ভদ্রলোক, আমরা তো আসলে লাথিগুতা দিতে পারি না। আমার বাপও ভদ্রলোক, সেই জন্য এইসব বাজারের মানে এইসব আজে বাজে মানুষদের না কোনো ধরনের কোনো হয় না। তো আমার বাপ যে মুখ বাঁকা করে বসে আছে, আমি শুধু গিয়ে জিজ্ঞেস করলাম কেন আজকে কি ডিমটা পর্যন্ত নাই? ডিমটা তো অ্যাটলিস্ট থাকা উচিত, এটা তো আমাদের জাতীয় খাবার, ডিমটা তো থাকা কথা। গরুর মাংস, খাসির মাংস নয় বাদই দিলাম। ঈদের মধ্যে মনে হচ্ছে যে ঈদের 1 মাস হয়ে গেছে, অথচ ঈদের 3 দিন 4 দিন চলে, এগুলো নয় বাদই দিলাম। তারা ভিআইপি মানুষ, জীবনে খায় নাই, ছোটো লোক। এই এখন হাজব্যান্ডের বাড়িতে আসছে, লটারি লাগছে, এখন একটু মাংস দেখে, কোরবানি দেখে, এখন নয় সব নোংরামি করে আমাদের বাড়ির খাবার খেয়ে খেয়ে। ওর বাবার বাড়িও চলে আমাদের বাড়ির বাড়ি ভাড়া খেয়ে। তো এখন সমস্যা নাই, এখন করুক, সমস্যা নেই, উঠতেছে উঠুক, তো আপনাকে তো ডিমটা দিবে। এরপরে আমি এটা বলার পরে হয়তো বা কানে গেছে, তারপরে ওই যে ডিমের পিরিয়ড নিয়ে আসছে আমার কাছে, ডিমের অ্যাবর্শন নিয়ে আসছে। এই পানির মধ্যে ডিম ছেড়ে দিয়ে যে একটা বিশেষ পদ্ধতিতে ডিম রান্না করে ছোটো লোকরা, আল্লাহ জানে এটা কী রান্না, কোন ধরনের রান্না। বস্তির কিরা যারা, তারা মনে হয় এগুলা খায় ওর মতো। আমি আমার জীবনে এই গরম পানির মধ্যে ডিম ছেড়ে দিয়ে যে ঘুঁটা দিয়ে রান্না করে, এটা আমি জীবনে খাই নাই, আমি জানিও না। তো এটা ইচ্ছা করেই দেয় হয়তো বা, এটাই করেছে। এটা সবচাইতে সহজ। 1 মিনিটে কাঁচা হলুদ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ওই কাঁচা শুকনা মরিচের গুঁড়া ছেড়ে দিয়ে পানির মধ্যে ঘুটে দিয়ে স্যুপের মতো একটা কিছু করে ফেলে। ওর তো আর এগুলো খেতে হয় না, ওরা তো ছোটো লোক, জীবনে খায় নাই, ওদের তো খেতে হয় এখন 3 বেলা স্পেশাল খাবার। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ভাত মাখাচ্ছি, কুকুরের মতো করে ভাত মাখাচ্ছি। আমি জানি আমাকে এখন যে ভাত মাখাচ্ছি না, আমি আর সভ্যতা ভদ্রতা কোনো কিছু মেনটেন করতে পারছি না, আমি কুত্তার মতো ভাত মাখাচ্ছি, সত্যি কথা স্বীকার করি। কিন্তু কিছু করার নাই, আমাকে এই ধরনের পরিবেশের মধ্যে রেখে আমাকে শেষ করে ফেলা হয়েছে। মানে আমি এখন এই কুকুরের মধ্যে থাকতে থাকতে আমি নিজেও কুকুর হয়ে গেছি। কারণ এই যে ভাতটা যে মাখাচ্ছি না, এটা হচ্ছে গরম কয়লা, চিনেন? গরম কয়লার মতো গরম। বিকাল 4টা বাজে দুপুরের লাঞ্চ খাচ্ছি, গরম কয়লার মতো ভাত মাত্র চুলা থেকে এনে দিয়েছে। আমি যে হাত দিয়ে ধরবো, শান্তি মতো ধরতে পারছি না, রাগে জিদ্দে গা গজগজ করছে। আরেকদিকে ফ্যান ছেড়ে ভাত ঠান্ডা করতে পারছি না, কুকুরের মতো মাখিয়ে খালি কোনো মতো হাত দিয়ে চেপে চুপে গিলে
আমি নর্তকীটার সামনে থেকে উঠার চেষ্টা করছি প্রাণপণে যে আমি তাড়াতাড়ি দ্রুত খাওয়াটা শেষ করে টেবিল থেকে এই বাজে মহিলা যে আশেপাশে দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে কোনো মতো উঠে আমি একটু নিজেকে বাঁচাই, নিজেকে পাক পবিত্র করি। কারণ ওকে দেখলে না আমার গাটা খালি জ্বলে, আগুনের মতো জ্বলে। এজন্য ওই আগুন গরম ভাতটা, কয়লার মতো ভাত আমি নিজেই স্বীকার করলাম যে আমি কুত্তার মতো তাড়াতাড়ি করে মাখিয়ে, মানে ঠান্ডা করতে হবে, তো ঠান্ডা তো হচ্ছে না, আমার হাত পুড়ে যাচ্ছে তাও ঠান্ডা হচ্ছে না, কোনো মতো খালি ঠান্ডা করে ফ্যানের বাতাসে জোরে জোরে মাখিয়ে বড় বড় করে ভাত মুখে ভরে খালি কোনো মতো খালি উঠতে পারলে আমার শান্তি। কারণ এই যে বাজে মহিলাটা আমি যতক্ষণ খাবো আমার খেতে লাগে জাস্ট 7 থেকে 8 মিনিট, এই 7-8 মিনিটও শান্তি পাই না কুত্তার মতো। রাত বাজে প্রায় 12:30টার মতো। কয়শজন মানুষের জন্য উনি রান্না করছে এবং কি রান্না করছে, কত বড় রাঁধুনি এবং কয়টা কমিউনিটি সেন্টার উনি চালায়, এটা আমি জাস্ট একটু পরে দেখাচ্ছি। যে রাত 12:30 বাজে কোনো ভদ্র সভ্য বাজারের মহিলা ছাড়া কোনো ভালো মহিলা রাত 12:30 বাজে রাতে ডিনার রান্না করে কিনা, এটা জাস্ট একটু দেখাচ্ছি যে নমুনাটা কি শেষ পর্যন্ত, যে কি হয়েছে। মনে হচ্ছে তো যে বিশাল কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অথবা বিশাল কিছু হয়ে গেছে। এগুলোর তো আসলে কোনো রাত নাই, দিন নাই। এদের নৈতিকতার জবক্ষয়, যে নোংরামি, যে নষ্টামি, এদের কাছে তো কোনো রাত দিনের কোনো ফারাক নাই। 12:30 বাজে উনি কী রান্না করে আর সারাটা দিন কী করেছে এটা তো জানি, এটা তো বুঝি, এটা তো দেখি। জাস্ট দেখাবো যে কী রান্নাটা করতে করতে রাত 12:30 বাজলো, খেতে খেতে কেন রাত 1টা বাজে এবং কী রান্নাটা করেছে উনি। রাত নিয়ে তো ওনার কোনো সমস্যা নেই, উনি রাত 2টা-3টা পর্যন্ত এই বাইরে দিয়ে হাঁটাহাঁটি করবে, মেন গেট লাগাবে, তালা দিবে হচ্ছে রাত 3টা বাজে। তারপরে জামাই ঘুমিয়ে থাকবে, আমার বাপ আমার ঘরে দরজা মেরে শুয়ে থাকবে, আমি আমার ঘরে দরজা মেরে চলে আসবো, বাইরে শুধু বিড়ালগুলো থাকবে আর উনি দোতলায় চলে যাবে। ওনার তো কোনো সমস্যা নেই, ওনার তো হাজার ধান্দা, হাজার লাইন, হাজার নোংরামি। উনি দোতলায় চলে যাবে জায়গা মতো গেট খুলে। এই যে এখন রাত বাজে 1:20 মতো বাজে, 1:20 বা 1:15 মতো বাজে। তারপরে অবশেষে ঘুরতে ঘুরতে, যেহেতু কথা বলি না, আমিও কথা বলি না, আমার বাবাও কথা বলে না, কথা বলতে গেলেও তো কাপড় খুলে ফেলবে, গালিগালাজ করবে, উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করবে, শ্বশুরকে মারতে আসে, শ্বশুরকে বলে খা, মা, দা, এই জাতীয় যত ধরনের গালি আছে, চ, যত ধরনের গালি আছে আল্লাহ দিলে সবই তো অলরেডি দিয়ে ফেলছে। জামাইকে তো দিনের মধ্যে 100 বার খা, যত ধরনের ক খ জাতীয় যত ধরনের গালি আছে এগুলো দেয়। তা আমরা তো আসলে কথা বলার রুচি রাখি না এর সঙ্গে, আবার গায়েটে হাত দিতে আসে, তখন আবার মাথাটা তো গরম হয়ে গেলে উল্টা আমরাও দিয়ে ফেলতে পারি। তো তখন পড়ে যাবো আরেক বিপদে। সে তো ইচ্ছা করে চাই যে মানুষকে অ্যাবিউজ করার জন্য, ছেলেদের অ্যাবিউজ করার জন্য, তো এটা তো ওনার একমাত্র নিয়ত। এই জন্য তো এই বাসায় উনি পড়েই থাকে যে দুজন ছেলে মানুষ আছে, এদেরকে অ্যাবিউজ করা যায় কীভাবে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করে সুযোগ সুবিধা আদায় করার জন্যই তো, নোংরামি করার জন্যই তো এইসব বস্তির ছোটো লোকগুলো পড়ে থাকে। নাহলে তো ভদ্রলোকের বাচ্চা হলে তো এই বাসায় থাকতোই না, এত কিছু দরকারই হতো না, অনেক আগেই চলে যেত। এখনও পড়ে আছে শুধু নোংরামি করার জন্যই, আর এই যে এইগুলা ছাতা মাথা আমাদেরকে দিয়ে আর কি সমাজকে, সোসাইটিতে রিলেটিভদেরকে দেখানোর জন্য। আর রিলেটিভদের কথা কি বলবো, এরা হচ্ছে সবচাইতে বড় খারাপ। এরাই আসলে মজা নেয়, এরাই আসলে একটা সংসারের পতন ঘটায়, ডাউনফল ঘটায়। নাহলে আমাদের যে প্রাইম টাইম ছিল, আমাদের এই ডাউনফল, এই নোংরা কীটপতঙ্গ জীবনে আসতো না, পচা শামুকে পা কাটতো না। এখন পচা শামুকে পা কাটছে, এখন কত কিছুই বলতে হয়, কত কিছুই করতে হয়, পড়ছি ফান্দে। এখন এগুলা এখন হয়ে গেছে অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এখন সারাদিন বিরক্ত হয়ে তিতা হয়ে গেছি। এই যে রাত 1:20 দুপুরের বেগুন ভাজা, রাতের বেলা রাত 1টা বাজে উনি রান্না করেছে এই চিচিঙ্গা ভাজিটুকু। আর কবে কোন যেন একটা চিংড়ি মাছের মতো একটা ছিল অবশিষ্ট, এটা যখন চুলাই দিয়েছে বাড়ি ভরে গেছে গন্ধে। আমি জানি না এটা কোন ধরনের চিংড়ি মাছ। ওই যে সেদিন রান্নাঘরে যে প্যাড ফেলে এসেছিল নোংরা মহিলা, সেদিন দরজা খুলে আমি যে গন্ধ পেয়েছিলাম ঘরের ভেতরে, আজকে ওই দিন এই চিংড়ি মাছটা খেতে গিয়ে আমি সেই একই গন্ধটা পেয়েছি। আল্লাহ জানে কি মিশায়, কি দেয় না দেয়, কি করে না করে, আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমার বাপটারে তো অলরেডি মাথা গুলায় ফেলছে, পাগল বানায় ফেলছে। আমার মনে হয় না তার ব্রেন কাজ করে, কারণ তারে যদি আমি 200 কথা বলি সে 30টার কথার উত্তর দেয় না।
30টা বেশি বলে ফেলছি আমি, মনে হয় 5টা কথার উত্তর দেয় না যদি আমি 200 কথা বলি। তো তারও মধ্যে কী আওলা মাওলা বানায় ফেলছে, কী জাদুটনার কুফুরি টুফুরি করছে আল্লাহ জানে। ছোট জাত এগুলা সব কিছুর মধ্যেই এই ধরনের নোংরামি পলিটিক্স এদের গোষ্ঠীর মধ্যে রক্তের মধ্যে আছে। বাপ চাচারা হচ্ছে 14 গোষ্ঠী হচ্ছে কসাই, এদের সাথে কথা বলতে গেলে আবার চাপাতি নিয়ে আসবে, কিছু বলাও যাবে না। আবার ওরা থ্রেটও দেয় মাঝে মাঝে শুনি যে আমাকে নাকি খেয়ে দিবে, ফিনিশ করে দিবে। তো যাই হোক, ওই জন্য আর কি বাধ্য হয়ে গুগল যাই দেয় কোনো মতো খাওয়া লাগে। আবার যে বের করে দিব, বের করা যাবে না, আঠার মতো আটকে আছে। বিয়ের হয়ে গেছে 7 বছর, এত কিছু এত ঘটনার পরেও সে শ্বশুরবাড়ি ছেড়ে যাবে না। আবার আমার বাবা যদি কখনো বিয়ে করতে চায় সেটাও মনে হয় করতে দিবে না, মানে বাড়িতে কোনো মেয়ে মানুষ সে ঢুকতে দিবে না। সে দিনের পর দিন নোংরামি করবে, ছেলেদের সাথে ঝামেলা করবে, কাপড় খুলতে আসবে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট করতে আসবে, গালিগালাজ করবে, জিম্মি করে ব্ল্যাকমেল করে খাবে, নোংরামি করবে। বাড়িতে অন্য কোনো মেয়ে মানুষ আসার কথা শুনলে তার জ্বর উঠে যায়। এগুলো হচ্ছে ছোট জাত। এইগুলা বলার কারণ কি জানেন? কোনো কিছু দেখানো না বা কোনো অ্যাটেনশন নেওয়া না অথবা কিছু করা না, শুধু একটা জিনিস জীবনে মাথায় রাখবেন, কাছের রিলেটিভদের কখনো বিশ্বাস করবেন না এবং কখনো পচা শামুকে পা কাটবেন না, এবং নিজের চাইতে কখনো খুব নিম্ন শ্রেণীর, মানে একেবারে বস্তি পায়ের লেভেলে যারা থাকে ওই লেভেলে কখনো মহানুভবতা, ভদ্রতা, আবেগ বিবেক দেখিয়ে বিয়ে শাদির মতো কাজ করবেন না। আমি এই ঘটনা সম্পূর্ণ এগেনস্টে ছিলাম, ওই জন্যই আমাকে ইচ্ছাকৃতভাবে এরা জিম্মি করে, বলতে গেলে স্পেশালি আমার উপর দিয়ে ঝালটা মেটাচ্ছে, আমার ক্যারিয়ার নষ্ট করছে। এই সিন্ডিকেটের সঙ্গে বলতে গেলে যুক্ত হয়ে গেছে আমার নিজের রিলেটিভরা পর্যন্ত। এই নোংরা সিন্ডিকেটের সঙ্গে আমার নিজের রিলেটিভরা পর্যন্ত আমার বিরুদ্ধে অবস্থান করছে এখন, কারণ এদের মুখোশ আমি খোলার মতো ক্ষমতা রাখি এবং একমাত্র আমি এখন টার্গেটেড শত্রু হয়ে গেছি, স্পেশালি আমার মামাদের কাছে। কারণ এই বাজারের মেয়েকে যখন তারা গছাইতে চাইছিল সবচাইতে বেশি অ্যাগেনস্টে ছিলাম আমি, এবং পরবর্তীতে আমার কথা একেবারে ওহির মতো নাজিল হয়েছে, একবার যেইভাবে সত্যি হয় একের পর এক সত্যি হয়েছে, একটা একটা করে কথা সত্যি হয়েছে, একটা একটা করে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, একটা একটা করে একবারে কি বলে প্রুভেন, এমনভাবে সত্যি হয়েছে, প্রমাণিত। এরপরে যখন দেখলো যার কোনো মুখ নাই, মুখ দেখানোর মতো কোনো জায়গা নাই, তখন আর কি করবে, তুষারকে শেষ করে দেই আর কি করব। তখন চিন্তাটা হয়েছে এরকম যে আমার নিজের রিলেটিভরা পর্যন্ত এখন আমাকে কিভাবে শেষ করা যায় এই ধান্দায় আছে, কারণ আমি অনেক সত্যি কথা বলে ফেলছি। আমি এত সত্যি কথা বলে ফেলছি, আমি এত টক্সিক হয়ে গেছি এখন যে তাদের অনেকের মুখোশ খুলে যাচ্ছে, এজন্য তারা সবাই আমার উপর রেগে আছে।